ড্রামার শুরুতে আমরা এখানে জেনিকে দেখি, যেখানে আজ জেনির আর লুর বিয়ে হচ্ছে। আর এখানে জেনি আর লু একে অপরকে অনেক সময় ধরে ডেট করে আসছে, কিন্তু তার আগে যে এদের বিয়ের শুরু হোক, এখানে অতক্ষণের মধ্যেই পাই চলে আসে, যে আসতেই এখানে বলতে শুরু করে যে লু তোমার সাথে বিয়ে করতে একদমই চায় না। এই সব কিছুই মাত্র একটা প্রতারণা, যাতে ও এখানে তোমার পরিবারের কোম্পানির সমস্ত প্যাটেন্ট রাইটস নিজের নামে করতে পারে, যে টেকনোলজিটা শুধুমাত্র তোমার কাছেই আছে। এই কথা শুনতেই এখানে জেনি তো পুরোপুরি শকড হয়ে যায়, আর এখানে পাই ওকে নিজের ওপর ভরসা করতে বলে, যার পর জেনি এখানে পাইয়ের সাথে যেতে শুরু করে। কিন্তু অতক্ষণে এখানে লু হাসতে শুরু করে, বলে যে এখন যখন তুমি আমার ব্যাপারে জেনেই গিয়েছো, তাহলে আমি আর নাটক কেন করব? আর অতক্ষণে এখানে ওর গার্ডরা ওর বাবা মাকে নিয়ে চলে আসে, মানে জেনির বাবা মাকে। আর এখানে ওই লোকেরা ওদের বন্দি বানিয়ে রেখে দেয়, যেখানে লু ওকে হুমকি দিচ্ছিল যে ও যদি নিজের সমস্ত টেকনোলজিক্যাল ইকুইপমেন্টস ওর নামে না করে দেয়, তাহলে ওর বাবা মা আর বেঁচে থাকবে না। অতক্ষণে এখানে পাই জেনিকে ভরসা দেয় যে এই সব কিছু তুমি আমার নামে করে দাও, সমস্ত দায়িত্ব আমার নামে হয়ে যাবে, আর যেমনই সমস্যা সমাধান হয়ে যাবে আমি তেমনই এখানে তোমাকে সবকিছু ফেরত দিয়ে দেব। এখানে জেনিও অনেক বেশি ভাবার পর ওই পেপারসে সই করে দেয়, কিন্তু পেপারসে সই করার পর এখানে পাইয়েরও আসল চেহারা সামনে চলে আসে, আর আমরা জানতে পারি যে পাই আর লুর মধ্যে বাজি ধরা ছিল যে কেউই এখানে ওকে দিয়ে এটা সই করিয়ে নেবে, ওই টেকনোলজি ওদেরই হয়ে যাবে, যাতে লু তো পুরোপুরি এখানে হেরে যায়। পাই তো খুশি খুশি এখান থেকে চলে যায়, যেখানে জেনির বাবা মা লুকে আঁকড়ে ধরতে যায়, কিন্তু এখানে ও জেনির বাবা মাকে ধাক্কা মেরে দেয়। আঙ্কেলকে তো এখানে হার্ট অ্যাটাকই এসে যায়, যেখানে আন্টির মাথাও টেবিলের সাথে ধাক্কা খায় আর আন্টি অজ্ঞান হয়ে যায়। আর এখানে এমন মনে হচ্ছিল যে যেন এখন ও আর এই পৃথিবীতে নেই। সুতরাং লু এখানে বলতে শুরু করে যে আমি এত সব খাটুনি করলাম যাতে আমি এখানে সমস্ত জিনিস নিজের নামে করতে পারি, আর আমি এই জিনিসের শেষ ধাপে ছিলাম, কিন্তু পাই এসে সব কিছু ভেস্তে দিল, আর তুমিও ওর ওপর ভরসা করে নিলে। এখানে জেনি ওর কাছে অনেক অনুরোধ করে যে ও যেন এখানে ওর সাহায্য করে, অন্তত ওর বাবা মাকে তো বাঁচায়, কিন্তু লুর এখানে কারোর কোনো তোয়াক্কাই ছিল না। জেনিও এখানে এত বেশি হতাশ হয়ে যায় যে ও নিজের জীবন ওখানেই শেষ করে দেয়। কিন্তু ও শুধু এটাই চাইতো যে যদি ও এই সমস্ত কথা আগে থেকে জানতে পারত, তাহলে হয়তো ও এই জিনিসে ফেরত আর কখনোই জড়াতো না। আর যদি ও সমস্ত সময়কে উল্টো দিকে ঘুরিয়ে দিতে পারত, তাহলে ও এমন সিদ্ধান্ত আর কখনোই নিত না। আর ঠিক এমনই হয়, এখানে সব কিছু উল্টো দিকে ঘুরতে শুরু করে। আর এখানে আমাদের জেনি একটা ক্লাবে থাকে, যেখানে ও নিজে বুঝতে পারে যে ওর সময় বদলে গিয়েছে। আর এখানে সামনে থেকে লু চলে আসে ওকে অ্যাপ্রোচ করার জন্য, যেখানে জেনি খুব ভালো করেই জানতো যে ও এখানে ওকে খুব ভালোবাসার সাথে অ্যাপ্রোচ করতে চলেছে আর আগে গিয়ে ওকে ধোঁকাই দেবে। সুতরাং ও রেগে গিয়ে এখানে ওয়াইনের বোতল তুলে ওর মাথায় ফাটিয়ে দেয়, আর সমস্ত মানুষকে চেঁচিয়ে ডাকতে শুরু করে যে এই ছেলেটা আমাকে এখানে হ্যান্সতা করার চেষ্টা করছে। আর যেমনই এখানে সাধারণ মানুষ ওকে ঘিরে ধরতে শুরু করে, ও সুযোগের ফায়দা তুলে ওখান থেকে পালিয়ে যায়, যেখানে সিকিউরিটি গার্ডকে রেগে গিয়ে পাশে সরিয়ে ও এখানে জেনিকে খুঁজতে থাকে, কিন্তু জেনি তো বহু আগেই চলে গিয়েছিল। অতক্ষণে এখানে ওর কাছে পাইয়ের কল চলে আসে, যে ওকে বলতে শুরু করে যে মনে হচ্ছে এখানে আমার ভাই, তুমি সফল হতে একেবারেই পারছো না। লু বলে যে নিজের মুখ বন্ধ রাখো, এমনিতেও আমি এখনো নিজের শুরুটা করিনি, আমাদের দুজনের যে জুয়া খেলার বাজি ধরার ব্যাপারটা আছে সেটা তো এখন গিয়ে শুরু হবে। এখানে পাইকেও অনেক আত্মবিশ্বাসী দেখাচ্ছিল, আর সাথে সাথে লুকেও। এরপর এখানে জেনি বাড়ি চলে আসে, যেখানে ওর মা ওকে খুব ভালোভাবে স্বাগত জানায়। আর এখানে ও নিজের মাকে দেখে অবাক হয়ে যায়, কারণ ও তো ভুলেই গিয়েছিল যে এখানে ওর মাও এখন তো বেঁচে থাকবে। আর নিজের মাকে দেখে ওর এখানে ওর অতীত জীবনের কথা মনে পড়তে শুরু করে। সাথে সাথে ও নিজের বাবাকেও দেখে যে এখানে ওর জন্য হ্যাংওভার স্যুপ বানিয়ে নিয়ে এসেছে, আর এখানে ও আবার বাবাকে দেখে ওইসব জিনিসের ব্যাপারে ভাবতে কাঁদতে শুরু করে। আঙ্কেল আন্টি বলে যে দেখো, যদি তোমার এখানে বেশি চাপ সৃষ্টি হয় তোমার অফিসে, তাহলে তুমি ওই চাকরিটা ভালোভাবে ছেড়ে দিতে পারো, আর এমনিতেও আমি তোমার বাবা, আমি তোমাকে সব সময় সাপোর্ট করব। আর এখানে জেনি নিজের বাবা মাকে জড়িয়ে ধরতে শুরু করে, আর নিজের সাথে প্রতিজ্ঞা করে যে ও লু আর পাই ফ্যাংয়ের থেকে নিজের প্রতিশোধ নিয়েই ছাড়বে, আর যে ভুল ও আগের বার করেছিল ও ভুল ও আবার করে আর দোহারাবে না। এর পরের দিন আমরা এখানে ওকে দেখি, যেখানে ও হসপিটালে ফুলের তোড়া নিয়ে যাচ্ছে, আর এখানে ও ভাই লুর অপেক্ষা করবে না। যখন ওরা এখানে ওকে অ্যাপ্রোচ করবে, ও নিজে গিয়ে ওদের অ্যাপ্রোচ করবে, আর এখানে ওর কাছে অনেক বড় প্ল্যান থাকে, যার পর এখানে ও লুর কাছে ফুলের তোড়া নিয়ে যায়, আর যা কিছু গত রাতে হলো সেটার জন্য ক্ষমা চেয়ে বলে যে আসলে আমি একটু বেশি ড্রিঙ্ক করে নিয়েছিলাম, আর আমি নিজের সচেতনতায় ছিলাম না, আর আমি তোমাকে চিনতেও পারিনি, সেজন্য আমি দুঃখিত বলতে এসেছি। লু এখানে ওকে নিজের সাথে বাইরে যাওয়ার জন্য বলে, কিন্তু ও মানা করে দেয়, এটা বলে যে আমার আরও কাজ আছে, কিন্তু আমাকে ফুলের তোড়াটা ভালো করে দেখতে ভুলবেন না যেন। আর যেমনই ও যায়, ফুলের তোড়ার ভেতর থেকে একটা রুমের কি কার্ড বাইরে আসে, কাজেই লু তো এখানে ইতিমধ্যেই একটা সূত্র পেয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা এখানে দেখি পাইকে যে এখানে মিয়ার সাথে থাকে। পাই মিয়াকে বলে যে তুমি চিন্তা কেন করছো, শুধু একবার এখানে লুকে আগে এগোতে দাও, তারপর দেখো যে আমি কিভাবে এখানে সবকিছু নিজের নামে করে নেব। আর ওখান থেকে চলে যায় কোনো একটা কাজের জন্য। কিন্তু এখানে মিয়া পাইয়ের সিদ্ধান্তে একদমই রাজি ছিল না, কারণ ও কখনোই চাইতো না যে পাই আর জেনি এক হতে পারুক। এরপর এখানে জেনি চলে যায় মিটিংয়ের জন্য পাইয়ের সাথে, কিন্তু পাই তো এখানে নিজের বাথরুমে ছিল। ও বলে যে এখানে তো আমি ভেবেছিলাম যে মিটিং হবে।
ও বলে যে হ্যাঁ তোমার সাথে আলাদাই মিটিং হয়, আর এখানে ও ওকে ভেতরে টেনে নেয়। কিন্তু এখানে জেনি ওকে নিয়ন্ত্রণ করার জন্য বলে যে থামো, তুমি বড্ড বেশি আগে বেড়ে যাচ্ছ। পাই বলে যে দেখো তুমি বোঝো, একবার তুমি যদি আমার হয়ে যাও তারপর আমি তোমার সমস্ত ইচ্ছে পূরণ করতে পারি। আর এখানে ও শাওয়ার নেওয়ার জন্য চলে যায়, যেখানে আমরা জানতে পারি যে ও এখানে ওই কি কারটা সেম রুমের লুকে দিয়ে রেখেছে। আর যেমনই এখানে ও বাইরে আসে, পাই তো এখানে ওর রূপ দেখে মেসমারাইজড হয়ে যায়। আর এখানে জেনিও জানতো যে ছেলেরা এখানে নিজের বুদ্ধি যতই খাটিয়ে নিক, কিন্তু আবেগগত আর শারীরিকভাবে ওরা এখানে মেয়েদের থেকে আগে একেবারেই এগোতে পারে না। যার পর এখানে ও জেনির খুব কাছে আসতে শুরু করে। জেনি ওকে জিজ্ঞাসা করে যে তোমার মনে হয় না যে তোমার কর্মকাণ্ডে মিয়ার খুব খারাপ লাগবে যদি ও জানতে পারে যে আমি আর তুমি একটা হোটেল রুমে একসাথে আছি, তাও আবার এই অবস্থায়? পাই বলে যে ওকে যেতে দাও, ওর কথা না বললেই ভালো হবে। জেনি বলে যে ক্ষমা করো, আমি এখানে ওই মানুষের সাথে জিনিসগুলো করতে চাই না যে ইতিমধ্যে বিবাহিত অথবা ওর স্ত্রী কেউ তো আছে। প্রথমে তুমি এখানে নিজের বাগদত্তাকে বিদায় করো, তারপর আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে এগোতে পারি। যার পর এখানে তো পাইয়ের রাগ ওঠে আর ও জেনির হাত ধরে জোর জবরদস্তি ওকে থামাচ্ছিল। কিন্তু অতক্ষণে এখানে ওদের দরজা আনলক হওয়ার আওয়াজ শুনতে পাওয়া যায়। জেনি বুঝে যায় যে লু এসে গিয়েছে আর ও ইচ্ছে করে নিচে পড়ে যায়, এমন দেখানোর জন্য যে পাই এখানে ওর সাথে জোর জবরদস্তি করছে। লু এখানে এই জিনিসটা দেখে অবাক হয়ে যায় আর পাইও লুকে এখানে দেখে ও ওকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। যার পর এখানে লু ওকে কি কার্ডটা দেখাচ্ছিল যেটা এখানে জেনি ওকে দিয়েছিল আর ও পুরোপুরি কনফিউজড হয়ে যায়। জেনি বলে যে এখন আমি বুঝলাম যে এই কি কার্ডটা ওই ফুলের তোড়ার মধ্যে রাখা ছিল, যে ফুলের তোড়াটা আমাকে এখানে পাই দিয়েছিল। আমি জানতাম না যে তুমি এই ফুলের তোড়া এই কি কার্ডটা রাখবে, আমি তো শুধু এখানে আমার একটা মিটিং এর জন্য এসেছিলাম। এই শুনতেই এখানে লু বুঝতে পেরে যায় যে এই সব কিছু এখানে পাইয়ের কারসাজি না, যে বরং এখানে জেনি ওকে এখানে ডেকেছে। যার পর এখান থেকে ও জেনিকে নিয়ে যেতে শুরু করে, কিন্তু এখানে পাই ওকে থামাতে শুরু করে। লু বলে কেন? মনে হচ্ছে তোমার এখানে মেমোরি লসের সমস্যা আছে, তুমি কি ভুলে গিয়েছো যে ইতিমধ্যে এখানে তোমার বাগদত্তা আছে? তাহলে কি তোমাদের দুজনের সম্পর্ক ভেঙে গিয়েছে যে তুমি এখানে জেনির সাথে একা এই হোটেল রুমে আছো? কিন্তু অতক্ষণে এখানে চলে আসে মিয়া, যে আসতেই এখানে জেনিকে চড় মেরে দেয় আর এখানে পাইকে বলতে শুরু করে যে একটা মেয়ে তোমার হোটেল রুমে এসেছে, তোমার অবস্থা দেখো আর ওর অবস্থা দেখো। এরপরেও কি তুমি এটা বলতে চাও যে তোমাদের দুজনের মধ্যে কিছু হয়নি? পাই এখানে ব্যাখ্যা দিতেই যাচ্ছিল যে মিয়া এখানে পরিষ্কার করে দেয় যে এখানে যদি আজকের পর তুমি এই মেয়েটাকে বিদায় না করো, তাহলে মনে রেখো আমার ফ্যামিলি এখানে তোমার সাথে সমস্ত পার্টনারশিপ ভেঙে দেবে। আর রেগে গিয়ে ওখান থেকে ও চলে যায়, যেখানে পাইয়ের মনে হচ্ছিল যে লু এখানে মিয়াকে ডেকে এনেছে, সুতরাং ও ওদের কথা শোনাতে যাচ্ছিল। কিন্তু এখানে জেনি ওদের দুজনকে ঝগড়া করতে বারণ করে, এটা বলে যে যদিও এখানে টাকার কথা এসেছে তো কি হয়েছে, আমি এখানে কারোর আবেগের সাথে খেলতে চাই না। আর ও পাইকে পরিষ্কারভাবে বলে দেয় যে এখন থেকে আমরা বিজনেস মিটিংয়ের জন্যও দেখা করতে পারবো না, আর ওখান থেকে যেতে শুরু করে। আর এখানে বেচারা ওকে সান্ত্বনা দিচ্ছিল যে দেখো পাই তো এমনিতেও প্লেবয়, যা কিছু আজকে হলো সেটা ভুলে যাও। জেনিও এখানে ওকে ধন্যবাদ বলতে বলতে ওকে জড়িয়ে ধরে, কিন্তু মনে মনে এখানে ও খুব খুশি হচ্ছিল, কারণ মিয়াকে এখানে লু নয় বরং জেনি ডেকেছিল একটা বেনামি চিঠি পাঠিয়ে। যার পর এখানে ও লুর কাছে রিকোয়েস্ট করতে শুরু করে যে বর্তমানে যে তুমি ইভেন্টে যাচ্ছ, তুমি কি সেখানে আমাকে নিজের সাথে নিয়ে যেতে পারো, কারণ আমি সেখানে পাইয়ের সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন আমি পাইকে সেখানে নিয়ে যেতে পারবো না। লু বলে কোনো ব্যাপার না, তুমি আমার সাথে চলো, আর এটা তো স্বাভাবিক কথাই যে তুমি আমার সাথেই যাবে। যার পর এখান থেকে ও চলে যায়। জেনি এখানে খুব খুশি হচ্ছিল, কারণ ও ইতিমধ্যে এখানে প্রথম ধাপ পার করে দিয়েছিল, যেখানে ও পাই আর মিয়ার মধ্যে ইতিমধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছিল আর পাইকে একটা অনেক বেশি জটিল আর গম্ভীর পরিস্থিতিতে ফেলে দিয়েছিল। যার পর এখানে ওই ইভেন্টের শুরু হয়ে যায় আর এখানে লু ইতিমধ্যে সেখানে পৌঁছে যায়। আর যেমনই এখানে জেনি আসে ও ওর দিকেই তাকিয়েছিল আর এখানে ওর প্রশংসা করতে শুরু করে। যার পর এখানে পাইও চলে আসে। জেনি বলে যে আজকে যা কিছুই হয়ে যাক, আমি ওর সামনে এখানে নিজের অপমান সহ্য করতে পারবো না। পাই বলে তুমি চিন্তা করো না, আজকের ইভেন্ট খুব আস্তে আস্তে এগোবে। আর এখানে পরে ও পাইয়ের সামনে পার্সোনালি কথা বলার জন্য চলে যেতে চায়। যার পর আমরা এখানে মিয়াকে দেখি যে নিজের বন্ধুদের সাথে থাকে, আর এখানে একজন স্টাফ আসে যে ক্যাপ আর মাস্ক পরে ছিল। এখানে যেমনই ও মিয়ার নেকলেসটা নোটিস করে, ও এখানে মিয়াকে জলে ধাক্কা দিয়ে দেয়, যে কারণে এখানে মিয়া ভয় পেতে শুরু করে আর ওখানেই বাইরে দাঁড়িয়ে থাকা লু খুব খুশি হচ্ছিল। আর তারপর আমরা জানতে পারি যে স্টাফটাকে এখানে লুই ঠিক করেছিল যাতে এখানে ও জেনিকে ধাক্কা দিতে পারে, যদিও জেনি যে নেকলেসটা পরেছিল আর মিয়া যে নেকলেসটা পরেছিল সেটা সেম ছিল। আর নেকলেসটা দেখে স্টাফটা মিয়াকে ধাক্কা দিল না, যে জেনিকে। লুর মনে হয় যে ও জেনি, আর সবার সামনে গিয়ে আমি এখানে জেনির প্রাণ বাঁচাবো। যার পর পুরোপুরি আর বাধ্য হয়ে লাইফ টাইমের জন্য জেনি আমার সাথে থাকার জন্য তৈরি হয়ে যাবে। এতে এখানে ও ওকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দিয়ে পড়ে, কিন্তু অতক্ষণে এখানে জেনিও চলে আসে আর এখানে দৌড়ে আসতে আসতে পাইও, কারণ পাইয়েরও এটাই মনে হয়েছিল যে জেনি এখানে সুইমিং পুলের ভেতরে ঝাঁপ দিয়েছে। কিন্তু জেনি বলে যে আমি তো নই, তবে মনে হচ্ছে যে ওই মহিলা মিসেস মিয়া। বন্ধুরা এখানে মিয়ার মুখে ওর চুল ছিল, যে কারণে লু এখানে ওকে চিনতে পারে না, আর এখানে ও ওর জামাকাপড় ছিঁড়তে শুরু করে, কিন্তু এক তো এমন করে যে যেন ও ওর প্রাণ বাঁচাচ্ছে।
অতক্ষণে মিয়া জ্ঞান ফিরে পেয়ে লুকে চড় মেরে দেয়, সাথে সাথে পাইও রেগে গিয়ে এখানে ওকে ঘুষি মেরে দেয়। তারপর আমাদের এখানে ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয় যেখানে পাই আর লু এই সমস্ত জিনিস ঠিক করেছিল। যদিও প্ল্যান লুরই ছিল, কিন্তু লু সমস্ত প্ল্যান পাইকে বলে দিয়েছিল যে দেখো, যেমনই ও সুইমিং পুলের ভেতরে ঝাঁপ দেবে আমি ওর প্রাণ বাঁচানোর জন্য আগে বেড়ে যাব। ওর ছেঁড়া খোড়া জামা কাপড় দেখে লোকেরা ওর অপমান করতে শুরু করবে, কিন্তু আমি ওকে আগলাবো। তখন থেকে ওর লাইফে আমার গুরুত্ব আরও বেশি বেড়ে যাবে। যার পর আমাদের এখানে অতীত জীবনের দৃশ্যও দেখানো হয়, আর এখানে যখন ও জলে পড়ে গিয়েছিল যার পর লু ওর প্রাণ বাঁচিয়েছিল। কিন্তু সমস্ত মানুষ এখানে খুব খারাপ নজরে জেনিকে দেখছিল। ওরা এমনকি এটাও বলছিল যে ইচ্ছে করে জেনি এই সব কিছু করেছে যাতে এখানে ও পুরুষদের প্রলোভন দেখাতে পারে, আর এখানে জেনিকে ওই লোকেরা ওই দিন পুরোপুরি ট্রমাটাইজড করে দেয়। আর ঠিক এখানে এমনটাই সবকিছু মিয়ার সাথে হচ্ছিল। কিন্তু যেখানে সমস্ত মানুষ কনফিউজ ছিল যে এখানে মিয়ার বিয়ে তো পাইয়ের সাথে ফিক্স হয়ে গিয়েছে আর ওর বাগদত্তাও, তাহলে এখানে লু আর মিয়া এত কাছাকাছি কেন দেখা যাচ্ছে? কোথাও এই দুজনের মধ্যে কোনো চক্কর তো চলছে না? দূরে দাঁড়িয়ে জেনি এই সব কিছুর খুব মজা নিচ্ছিল, আর এখন তো এখানে ওর প্রতিশোধের জাস্ট শুরুই হয়েছিল। যার পর এখানে ও মিয়ার কাছে তোয়ালে নিয়ে চলে যায়, যার পর এখান থেকে ও মিয়াকে নিয়ে যেতে শুরু করে। আর পাই এখানে লুর থেকে সমস্ত ব্যাখ্যা চাইতে শুরু করে, যেখানে লু ওকে ওই রুবি দেওয়া নেকলেসটা দেখায়। ওটা দেখে এখানে ও নিজে কনফিউজড হয়ে গিয়েছিল। লু বলে যে আমিও সেম কনফিউজড, তুমি এটা করনি, এই কথাটা আমি জানি, কিন্তু আমার সমস্ত সন্দেহ এখানে জেনির ওপর যাচ্ছে। যেখানে পাইয়েরও সন্দেহ হতে শুরু করে, কিন্তু পাই বলে যে জেনির কাছে এত বুদ্ধি তো নেই যেখানে ও এই সমস্ত জিনিস করতে পারবে। লু বলে যে ভাবো, একবার শুধু নিজের বুদ্ধি খাটিয়ে দেখো, কি জানি ও ইচ্ছে করে এই সব কিছু করেছে যাতে ও আমাদের দুজনের মধ্যে ঝগড়া লাগাতে চায়। পাই এখানে ওর থেকে ওই নেকলেসটা কেড়ে নেয় আর বলে যে আমি মিয়ার থেকে গিয়ে সবকিছু নিজে জিজ্ঞাসা করে নেব। আর এখানে আমরা মিয়াকে দেখি জেনিকে ধাক্কা দিতে শুরু করে, এটা বলে যে হয়ে গেল তোমার নাটক করা। জেনি ওকে বলে যে দেখো, যেমনটা তুমি ভাবছো তেমনটা একদমই নয়। তো মিয়া বলে যে হ্যাঁ হ্যাঁ করো, তুমি আমার আর পাইয়ের মধ্যে ঝগড়া লাগাতে চাও না যাতে তুমি এখানে পরে পাইয়ের সাথে অ্যাশ আর আরামের জিন্দেগি কাটাতে পারো, কিন্তু এমন আমরা কিছুই হতে দেব না। জেনি বলে যে যদি তুমি এটা ভাবছো যে আমি পাইয়ের মতো মানুষের পেছনে আছি, তাহলে ওটা সবচেয়ে বড় তোমার ভুল ধারণা। তোমাকে এখানে আগে গিয়ে নিজে জানা হয়ে যাবে যে পাই আসলে তোমার সাথে আছেই কেন। যার পর এখানে মিয়ার তো লুর ওপর খুব রাগ উঠছিল, কারণ ওর মনে হচ্ছিল যে লু এই সব কিছু ইচ্ছে করে করেছে। জেনি এখানে লুর পক্ষ নিতে শুরু করে, যে কারণে এখানে মিয়া ওকে ধাক্কা দিয়ে দেয়। আর জেনি এখানে যেমনই লোকেদের আসতে দেখে ও একদম ড্রামা কুইনের মতো নিচে পড়ে যায় আর বলে যে আমি তো শুধু এখানে লুর পক্ষ নিয়ে তোমাকে বোঝাতে চাই যে তুমি যা লুর ব্যাপারে ভাবছো তেমনটা একদম নয়। অতক্ষণে এখানে লু জেনিকে ওই নেকলেসটা দেখাতে শুরু করে, কিন্তু ও নোটিস করে যে জেনিও ওই নেকলেসটা এখনো পরে আছে, আর ওই নেকলেসটা এখানে ওর গলা থেকে মিয়া কেড়ে নেয় আর বলে যে এই নেকলেসটা আমাকে এখানে পাই দিয়েছিল, তাহলে এই নেকলেসটা তোমার কাছে কি করছে? যার পর এখানে জেনি বলতে শুরু করে, কিন্তু এখানে মিয়া তো জেনিকে চড়ি মেরে দেয়। এটা বলে যে যখন আমি আর আমার বাগদত্তা কথা বলছি তখন তুমি নিজের মুখ কেন খুলছো? আর এখানে পাই যে জেনির কাছে চলে যায়, মিয়ার ওপর চিৎকার করতে করতে যে আসলে তুমি ওকে চর কেন মারছো। ও নিজের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। জেনি এখানে ইতিমধ্যে বুঝে যায় যে হয়তো এখানে পাই আর লুর সন্দেহ হয়ে গিয়েছে ওর ওপর। যার পর এখানে ও বলে দেয় যে ঠিকই বলেছ, আমি এখানে এই নেকলেসটা নিজে থেকে হুবহু বানিয়েছি, তাও আবার মিয়ার মতো। আর মিয়া এখানে জলে নিজের থেকে পড়েনি, বরং আমি ওকে জলে ফেলেছি যাতে এখানে মিয়া বাড়ি চলে যায় আর আমার এখানে পাইয়ের সাথে টাইম স্পেন্ড করার সুযোগ মিল যায়। ও এত ইমোশনালি বলছিল যে পাইয়ের তো মনে এখানে লাড্ডু ফুটতে শুরু করে আর ও খুব খুশি হয়ে যায়। ও বলে যে এই সবকিছু তুমি এখানে আমার জন্য করছো। আর জেনি এখানে খুব করুণভাবে হ্যাঁ বলতে শুরু করে যে অতক্ষণে এখানে ওর কাছে কল আসতে শুরু করে। সুতরাং মিয়া ওই কলটা রিসিভ করে স্পিকারে রেখে দেয়, যেখানে জেনির স্টাফ বলছিল যে ক্ষমা করবেন, আপনি আমাকে এখানে ম্যাডাম মিয়াকে জলে ফেলার জন্য বলেছিলেন, কিন্তু যখন আমি আসলাম তখন ও নিজেই জলে পড়ে গিয়েছিল, তো আমি এখানে এই টাস্কটা কমপ্লিট করতে পারলাম না আর আমি চট করে এই পার্টি থেকে বেরিয়ে গেলাম। তখন গিয়ে এখানে লু আর পাইয়ের জেনির ওপর বিশ্বাস হতে শুরু করে। মিয়া আবার ওই ফোনটা এখানে জেনির মাথায় ছুঁড়ে মারতে যাচ্ছিল, কিন্তু এখানে পাই ওকে আটকাতে শুরু করে। জেনি বলে যে ক্ষমা করো, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না পাই, আমি তোমার সাথে থাকতে চাই। পাই তো এখানে খুব খুশি হয়ে যায়, কারণ শুরুতে তো ওর মনে হয়েছিল যে লু জিতে যাবে আর ও হেরে যাবে, কিন্তু এখন যখন নিজে জেনি ওর কাছে আসছে তখন ও এখানে ওর জয় নিজের চোখে দেখতে পাচ্ছ। এখানে মিয়া ওকে বলতে শুরু করে যে তুমি কি এখনো জেনির পক্ষ নিতে যাচ্ছ আমাকে প্রটেক্ট করার বদলে? এখানে পাই বলতে শুরু করে যে দেখো তুমি অযৌক্তিক আচরণ করছো। ও বলে যে ঠিক আছে, এক কাজ করো, হয় তুমি এখানে জেনিকে পুলে ধাক্কা দিয়ে দাও, আর না হয় তুমি এখানে আমার সাথে এনগেজমেন্ট ভেঙে দাও। আর এই কথা শুনতেই এখানে সমস্ত মানুষ অবাক হয়ে যায়, আর সমস্ত মানুষের মনে জাস্ট একটু কৌতূহল ছিল যে আসলে পাই কাকে চুজ করবে। যেখানে পাই মিয়াকে পরিষ্কার বলে দেয় যে দেখো এই সমস্ত কথা আমরা পরেও করতে পারি, কিন্তু জেনি বলে যে না পাই, এক কাজ করো, তুমি এখানে মিয়ার সাথে চলে যাও। আমার কি, আমি আমার নিজের দেখে নেব। যদি মিয়া রেগে যায় তাহলে তোমার এখানে এনগেজমেন্ট ভেঙে যাবে, তাহলে তোমার ফ্যামিলিতে ইনভেস্টমেন্ট কে করবে? আর এমনিতেও মিয়ার মনে হয় যে ও তোমাকে খুব ডমিনেট করে, আর এমনটা বলে ও এখানে ওকে প্রভোক করছিল। পাই এখানে মিয়াকে পরিষ্কার বলে দেয় যে তোমার কি মনে হয়
যদি তোমার প্যারেন্টস আমার কোম্পানিতে ইনভেস্ট না করে তাহলে কি আমার কোম্পানি চলার নয়? মিয়া বলে যে কোনো ব্যাপার না, আমি আমার সমস্ত ইনভেস্টমেন্টস ফেরত নিচ্ছি। আর এখানে ও ওই নেকলেসটা সুইমিং পুলের ভেতরে ফেলে দেয় আর কাউকে কল করে বলতে শুরু করে যে আমার এখানে কেউ চাই যাকে আমি এখানে কোনো শিক্ষা দিতে পারি। টাকার অভাব আমার কাছে একেবারেই নেই। বন্ধুরা, এখানে জেনি ওই দুটো লঙ্গুরকে জলে ঝাঁপাতে দেখে খুব খুশি হচ্ছিল, কারণ ওই লোকেরা এখানে ওই নেকলেসটা খুঁজে জেনিকে দিতে চাইছিল যাতে ও সেখানে ওর মন জয় করতে পারে। এরপর এখান থেকে জেনি যেতে শুরু করে, যেখানে পাই ওর পেছনে পেছনে আসছিল, এটা বলতে বলতে যে আসলে তুমি যাচ্ছ কেন, তুমি তো এখানে আমার সাথে থাকতে চেয়েছিলে। জেনি এখানে ওকে নিউজটা দেখাতে শুরু করে, যেখানে পাইয়ের বাবা ডিক্লেয়ার করে দিয়েছে যে মিয়ার আর পাইয়ের বিয়ে কবে হতে চলেছে। পাই এখানে বলতে শুরু করে যে দেখো, ওটা আমার বাবার সিদ্ধান্ত, আমি এখানে ওনাকে আটকাতেও পারবো না, আর না আমি এখানে ওনার সিদ্ধান্তকে না বলতে পারবো। পাই বলে তো এতে কি হয়েছে, আমি এখানে বিয়ের পরেও তোমার সাথে থাকতে পারি, তোমার টাকা চাই তো ওটা দিতে পারি, তোমার ঘর গাড়ি যা কিছু চাই ওই সব কিছু আমি তোমাকে প্রোভাইড করতে পারি। আর জেনি এখানে ওকে চড়ি মেরে দেয়, বলে যে তোমাকে একবার বললে তোমার মাথায় ঢোকে না যে আমি এখানে এমন মানুষের সাথে থাকতে চাই না যার ইতিমধ্যে এখানে বিয়ে হয়ে গিয়েছে, আর তুমি আমাকে ভেবেছোটা কি আমি এখানে তোমার কাছে তোমার টাকা বা ঘরের জন্য আসছি? পাইয়ের তো এখানে খুব রাগ উঠছিল, আর ও বলতে শুরু করে যে আজ পর্যন্ত কোনো মেয়ে আমাকে কোনো চর মারেনি। জেনি বলে যে ক্ষমা করো, কিন্তু এখন থেকে ওটা আমিই যে তোমাকে চর মেরেছে, অভিনন্দন। আর এখান থেকে ও যেতে শুরু করে এটা বলতে বলতে যে ফিউচারে এখানে তোমার বিয়ে হয়ে যাবে মিয়ার সাথে, তোমার বাচ্চাও হবে, তখন তো তোমাকে এখানে আমাকে ছাড়তেই হবে না, চাইতেও, আর তোমার ছাড়া তখন আমি কি করব? আর ও যেতে শুরু করে, যেখানে পাই নিজের মনে বলে যে আমি জেনিকে প্রুফ করে ছাড়বো যে আমি শুধু একটা পাপেট নই নিজের ফ্যামিলির। কিন্তু এর আগে যে এখানে ও জেনিকে আটকায়, কিছু লোক আসে যারা জেনিকে ভ্যানে কিডন্যাপ করে নিয়ে চলে যায়, আর পাইও এখানে ওর পেছনে পেছনে যেতে শুরু করে, যার পর এখানে কিডন্যাপাররা ওকে নিয়ে একটা অজানা বিল্ডিংয়ে নিয়ে চলে আসে। এখানে জেনি ওদের জিজ্ঞাসা করছিল যে আসলে ওনাকে যে কেউই এত টাকা দিয়েছে এই সব কিছু করার জন্য, ও ওদের এখানে ডাবল টাকা দেবে। কিন্তু এখানে ওই গুন্ডারা ওর কথা মানার জন্য রেডি ছিল না। ও বলে যে তুমি টেনশন নিও না, একবার আমরা এখানে তোমার সাথে খেলা খেলে নিই, তারপর আমরা তোমাকে ফ্রিলি এখান থেকে ছেড়ে দেব। যার পর ওই গুন্ডা ওর সাথে জোর জবরদস্তি করে আর সেকেন্ড জন এখানে ভিডিও বানাচ্ছিল, যেখানে জেনি চিৎকার করার খুব চেষ্টা করছিল যে অতক্ষণে এখানে পাই নিজের লোকজনকে নিয়ে চলে আসে। তখনই এখানে জেনি নিজের হাতের বাঁধন খুলে ওখান থেকে দৌড়ে পালায় পাইয়ের কাছে। তখনই এখানে পাই ওদের জিজ্ঞাসা করে যে আসলে তোমাদের এখানে কে পাঠিয়েছে, আর ওই গুন্ডারা স্বীকারও করে নেয় যে মিস মিয়া আমাদের এখানে এই সব কিছু করার জন্য বলেছিলেন। রেগে গিয়ে গুন্ডা এখানে একটা বড় স্টিলের রড নিয়ে পাইয়ের মাথায় মারতে যাচ্ছিল, কিন্তু এখানে জেনি মাঝখানে চলে আসে, আর ওই রড এখানে জেনির গায়ে লেগে যায়, যার পর এখানে জেনিকে নিয়ে পাই হসপিটালে চলে আসে। পাইয়ের এখানে ওই মোমেন্টটা মনে করে খুব ভালো লাগছিল যে জেনি এখানে নিজের প্রাণের তোয়াক্কা না করে ওর প্রাণ বাঁচিয়েছে, আর ও বুঝে যায় যে এখন থেকে একজন পুরুষের মতো ও জেনির যা চাই ওই সব কিছু দিয়ে ছাড়বে। যার পর এখানে লুও চলে আসে। ও বলে যে প্ল্যানিংয়ের তো এখন জাস্ট শুরুই হয়েছিল, যদি এই মানুষটা উঠতেই না পারে তাহলে আমরা আমাদের প্ল্যানকে আগে কিভাবে বাড়াবো। আর পাই আর লু এখানে কথা বলার জন্য চলে যায়, যেখানে জেনির জ্ঞান তো চলে এসেছিল কিন্তু ও জাস্ট অজ্ঞান হওয়ার ভান করছিল। আর এখানে আমরা জানতে পারি যে জেনি এখানে নিজেরই কিডন্যাপ করিয়েছিল, যার পর লু আর পাই বাইরে ঝগড়া করছিল নিজেদের প্ল্যানিংস নিয়ে, আর এখানে জেনি ভেতরে বসে মজা নিচ্ছিল, যেখানে বাইরে পাই লুকে বলছিল যে এখন আমাদের এই প্ল্যান এখানেই শেষ করতে হবে, আর এই বাজিও। লু এখানে বলতে শুরু করে যে তুমি কি পাগল, তুমি জানো তো যে তোমার বাবা এখানে তোমার বিয়ে ইতিমধ্যে মিয়ার ফ্যামিলির সাথে ফিক্স করিয়ে দিয়েছে, আর তুমি এই প্ল্যান ড্রপ কেন করতে চাও? যদি এই প্ল্যান এখন ড্রপ করে দিলে তাহলে আমরা ওই টেকনোলজিকে নিজের হাতে নিতে পারবো না। পাইয়ের বলা জাস্ট একটাই হয় যে এখানে জেনিকে আমি লাভ করি, সেজন্য আমি এখানে এই নোংরা জিনিসের মতো করে ওকে আপন করতে একদমই চাই না। পরে এখানে লু বলে যে ঠিক আছে, যদি তুমি ওটা শেষই করতে চাও তাহলে আমাকে এখানে সবকিছু ওই মানুষকে বলে দিতে হবে। পাইয়ের এখানে কিছু মাথায় আসে না। লু বলে যে অবভিয়াস কথা, যে এখানে জেনিকেও তো জানা হওয়া দরকার যে স্টার্টিং থেকে তুমি এখানে ওকে কেন অ্যাপ্রোচ করছিলে। একবার গিয়ে আমি এখানে ওকে সমস্ত কথা বলে নিই, তারপর তুমি এখানে ওর সাথে বিয়ে করে নিও। পাইয়ের এখানে রাগ এসে যায় আর ও ওকে ধাক্কা মেরে দেয়, এটা বলতে বলতে যে খবরদার যদি তুমি এমন কিছুও করেছো। লু বলতে শুরু করে যে কেন মনে হচ্ছে তুমি ভুলে যাচ্ছ যে 3 দিন পর তোমার এনগেজমেন্ট আছে, যেখানে তুমি নিজের বাবার স্রেফ পাপেট, আর তোমার বাবা তোমাকে যেমনটা করার জন্য বলে দেয় তুমি ছোটবেলা থেকে তেমনটাই করতে আসছো। তাহলে কোনোদিনই তুমি এখানে নিজের বাবার সিদ্ধান্ত থেকে না দূরে সরবে, আর না ওই সিদ্ধান্তকে নেগলেক্ট করতে পারবে। তো 3 দিন পর তোমার এনগেজমেন্ট, আর এমনিতেও জেনি ওই মানুষের সাথে থাকতে চায় না যার ইতিমধ্যে বিয়ে হয়ে গিয়েছে। ও আসলে উপপত্নীর মর্যাদা কেন চাইবে? যার পর এখান থেকে পাই যেতে শুরু করে। যখন লু এখানে ওকে আটকে জিজ্ঞাসা করে তখন পাই জানায় যে আমি ওই এনগেজমেন্ট ভাঙার জন্য যাচ্ছি। এই কথা শুনে লু অবাক হয়ে যায়, কিন্তু ও এতটা আত্মবিশ্বাসী নিশ্চয়ই থাকে যে ওর বাবা এখানে ওকে এই এনগেজমেন্ট ভাঙতে একদমই দেবে না, কারণ ওর বাবার জন্য এটা একটা অনেক বড় বিজনেস ডিল। যার পর এখানে পাই মিয়াকে নিজের সাথে দেখা করার জন্য ডেকে নেয়। মিয়ার মনে হচ্ছিল যে পাই এখানে ক্ষমা চাওয়ার জন্য এসেছে, আর এখানে ও খুব খুশি হয়ে যায়, এটা বলতে বলতে যে চলো ভালো কথা, একটা দিনও পুরোপুরি খারাপ যায়নি, আর এখানে তুমি আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য এসে গিয়েছো, সেজন্য আমি তোমাকে এখনই ক্ষমা করে দিচ্ছি।
কিন্তু এখানে পাই বলে যে না, আমি এখানে তোমার সাথে এনগেজমেন্ট ভাঙার জন্য এসেছি। এই কথা শুনতেই এখানে মিয়া অবাক হয়ে যায়, বলে যে মনে হচ্ছে তুমি এই সব কিছু এখানে ওই মহিলার জন্য করছো। আর এখানে ওই মহিলা থেকে ওর মানে এটা ছিল যে এই সব কিছু এখানে ও জেনির জন্য করছে। পাই বলতে শুরু করে যে দেখো, তোমাকে এই সমস্ত জিনিস বলার বা শোনার আর ওই জিনিসটাকে জাজ করার কোনো অধিকার নেই, কারণ তুমি এখানে ইতিমধ্যে কারোর প্রাণ নেওয়ার চেষ্টা করেছ। তো যদি গিয়ে আমি এখানে পুলিশে কমপ্লেন করে দিই তাহলে তোমাকে এখানে জেলে পুড়ে দেওয়া হবে, তাও আবার কারোর মার্ডারের কেসে। মিয়া তো এখানে ঘাবড়ে যায়, কারণ ও গুন্ডাদের ঠিক তো করেছিল, কিন্তু এখানে এখনও পর্যন্ত ও নিজের প্ল্যানিংয়ের শুরু করেনি। তো ওর মনে হচ্ছিল যে হয়তো এখানে পাই ওর প্রতিটা মোমেন্টের ব্যাপারে সবকিছু জানে, যার পর এখানে ও ওকে আবার এই সমস্ত জিনিসের ব্যাপারে ভাবার জন্য বলে। পাই বলে যে ভাবার আর বোঝার দরকার নেই, তোমার আর আমার বিয়ে স্রেফ একটা বিজনেস ডিল আর কিছুই নয়, আর আমাদের মধ্যে তো লাভও নেই। তো বেটার হবে যদি আমরা এই জিনিসটাকে এখানেই শেষ করে দিই আর নিজেদের ফিউচারকে অন্ধকারে না যেতে দিই। তো মিয়া বলে যে খুব ভালো কথা, যেভাবে আমার কাছে এসে এনগেজমেন্ট ভাঙার কথা বলছো, গিয়ে নিজের ড্যাডিকেও বলে দিও, তারপর আমি দেখছি যে তোমার বাবা তোমার কি অবস্থা করে। পাই বলে যে দেখো, ওটা আমার বাবা আর এটা আমার ফ্যামিলির ম্যাটার, যেটা আমি নিজেই দেখে নেব, তোমাকে এখন আর নাক গলানোর কোনো দরকার নেই। আর এতটুকু বলে ওখান থেকে ও চলে যায়, যেখানে মিয়ার রাগ আরও বেশি বেড়ে যায়। আর বন্ধুরা এখানে জেনি হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে যায়, যেখানে লু ওকে পিক করার জন্য চলে যায়। আর তখনই এখানে পাইও চলে আসে, যেখানে ও জেনিকে নিজের সাথে চলার জন্য বলে। কিন্তু লু এখানে জেনির সামনেই পাইয়ের পোল খুলে দেয় 3 দিন পর ওর এনগেজমেন্টের ওই জিনিসটাকে নিয়ে। পাই বলতে শুরু করে যে দেখো, ওটা আমার মেসেজ, আর এমনিতেও আমি এই এনগেজমেন্টকে ভেঙে দিয়েছি। লু বলে যে হতেই পারে না, যদিও এই এনগেজমেন্ট তুমি ভেঙে এসে থাকবে, কিন্তু এই এনগেজমেন্ট তোমার বাবা ফিক্স করিয়েছিল, তো তাহলে তুমি ওটা ভাঙার কেউ হও না। অতক্ষণে এখানে পাই ওকে কিছু রিপ্লাই করতে যাচ্ছিল, যে এখানে ওর কাছে ওর বাবার কল চলে আসে, যেখানে ওর বাবা ওর ওপর খুব রাগ করছিল যে তুমি কে হও আমার সিদ্ধান্তকে এখানে ভাঙার। যদি তুমি মিয়ার সাথে বিয়ে করতে না পারো তাহলে কোনো ব্যাপার না, তুমি এখানে এই ঘরেও আমার ছেলে হয়ে থাকতে পারো না। তো তাহলে বেটার হবে যদি তুমি এই ঘরটাই ছেড়ে এখান থেকে চলে যাও। আর ও ওই কলটা কেটে দেয়। লু এখানে জেনিকে বলতে শুরু করে যে দেখলে এখানে এর কাছে কিছুই নেই যেখানে ও তোমাকে কোনো খুশি দিতে পারে, কিন্তু এখানে পাই জেনিকে নিজের সাথে চলার জন্য বলে, যাতে ও ওকে সমস্ত ব্যাখ্যা দিতে পারে। কিন্তু এখানে জেনি ওকে পরিষ্কার বলছিল যে দেখো, আমি এখানে নিজের ফিলিংসকে এমন পুরুষের ওপর বরবাদ করতে চাই না যে সাহসী একদমই না, যে আমার রিয়েল স্ট্যান্ড একদমই না নিতে পারে। আর এখানে ও লুর গাড়িতে বসে পড়ে, যেখানে ও জানতো যে ও এখন যা কিছুই এখানে পাইকে বলেছে ওই সমস্ত জিনিসে পাই এখানে খুব ভালোভাবে প্রভোক হতে চলেছে। এরপর এখানে লু আর জেনি লাঞ্চ করার জন্য চলে আসে, যেখানে পাইও চলে আসে। লু ওকে ওখান থেকে যাওয়ার জন্য বলে, কিন্তু পাই বলে কেন না, আমরা 3 জন বসে একসাথে লাঞ্চ করি। আর এখানে জেনি ওকেও যাওয়ার জন্য বলছিল, যাতে ও গিয়ে এখানে নিজের বাবাকে ব্যাখ্যা দিতে পারে। পাই বলে যে দেখো, উনি আমার বাবা, আমি ওনাকে নিজে সামলে নেব, আপাতত আমি এখানে আজ তোমার লাঞ্চের জন্য পে করতে চাই। আর এখানে ও ওই ওয়েটারকে কার্ড দিয়ে দেয়, কারণ এটা একটা ইম্পর্টেন্ট রেস্টুরেন্ট ছিল যেখানে সবাইকে প্রিপেইড করে আসতে হয়। আর এখানে ও ওকে নিজের কার্ড দিয়ে দেয়, কিন্তু ও ওয়েটার জানায় যে এই কার্ড তো ফ্রিজ হয়ে গিয়েছে। যার পর ও ওকে আরও 2-3টে কার্ড দেয়, কিন্তু সমস্ত ওর কার্ড ফ্রিজ করিয়ে দেওয়া হয়েছিল ওর বাবার থ্রু। তো তাহলে এখানে ও নিজের বাবাকে কল লাগাতে শুরু করে। জেনি বলে কোনো ব্যাপার না, আমি নিজে পে করে দেব। আর এখানে জেনি জানতো যে পাই নিজের ফ্যামিলি ছাড়া কিছুই নয়, ও একটা সাধারণ মানুষ হয়ে গিয়েছে যার কাছে কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট নেই, আর ফাইন্যান্সিয়ালের ছাড়া কোনো ইমোশনাল সাপোর্টও আসতে পারবে না। তো ওকে এখানে লু ওই ইভেন্টের জন্য পে করতে শুরু করে, যার পর এখানে লু আর পাই কোল্ড ওয়ার করতে শুরু করে। কিন্তু এখানে জেনি ওদের আটকায়, আর এখানে পাইকে বোঝায় যে দেখো, উনি তোমার বাবা। এই কথাটা তো আমিও বুঝতে পারছি, আর এখানে প্রতিটা প্যারেন্টসের অধিকার থাকে যে ও নিজের বাচ্চাদের শেখাক আর জিনিসগুলো বোঝাক, কিন্তু এখন তো তুমি বড় হয়ে গিয়েছো, যেখানে তুমি নিজের ফিউচারের ডিসিশনস নিজে নিতে পারো। তো আই থিঙ্ক তোমার বাবারও এখন তো বোঝা উচিত। অতক্ষণে এখানে জেনি এমন নাটক করে যে যেন ওর ভালো লাগছে না, আর ওখান থেকে যেতে শুরু করে, যেখানে পাই ওকে বলে যে আমি তোমাকে ড্রপ করতে পারি, কিন্তু জেনি ওকে এখান থেকে মানা করে দেয়, কারণ ও জানতো যে এখন সময় এসে গিয়েছে যেখানে পাই গিয়ে নিজেরই বাবার সাথে ঝগড়া করতে চলেছে, কারণ ওকেও তো এখানে পাই ফ্যামিলির ফিউচার লিডার হতে হবে। অতক্ষণে এখানে লু পাইকে বলতে শুরু করে যে তুমি কি সত্যি এখানে নিজের বাবার অ্যাগেনস্টে আসতে চলেছ, তাও আবার এই জেনির জন্য। এখানে পাই লুকে পরিষ্কার বলে দেয় যে দেখো, আমি তোমাকে ইতিমধ্যে বলে দিয়েছিলাম যে আমি এখানে জেনির ওপর হাল ছাড়ার মতো একদমই নই। এতটুকু বলে ওখান থেকে ও নিজের বাবার সাথে দেখা করার জন্য চলে যায়। আর লু এখানে বুঝে যায় যে যদি ওর বাবাকেও কনভিন্স করে নিল মিয়ার সাথে এনগেজমেন্ট ব্রেক অফ করার জন্য, তখন তো এখানে জেনির যে টেকনোলজিক্যাল প্যাটেন্ট আছে ওই সব কিছু এখানে পাইয়ের নামে হয়ে যাবে, আর লু এখানে হেরে যাবে, কারণ লুকে একদমই হারলে চলতো না। পাই এখানে নিজের বাবার কাছে গিয়ে ওনার ওপর চিৎকার করতে শুরু করে যে আসলে আপনি আমার সমস্ত কার্ডসকে ফ্রিজ কেন করে দিয়েছেন, ওগুলো সব আপনার টাকা নাকি, ওগুলোর মধ্যে কিছু আমারও খাটুনি আছে। কিন্তু এখানে ওর বাবা ওকে চড় মেরে দেন, এটা বলার জন্য যে তুমি আমার সন্তান আর আমি তোমার বাবা, যে কি তুমি আমাকে শেখাবে যে আসলে আমার সন্তানকে কিভাবে ট্রিট করা হয়। আর এখানে ওনাকে চড় মেরে নিল ডাউন করার জন্য বলেন, আর এখানে ওর বাবা ওকে স্রেফ 2টো অপশনস দিচ্ছিলেন।
প্রথম যে ও মিয়ার সাথে বিয়ে করে ওর ছেলের পজিশন এখনও রাখুক আর এখানে এই কোম্পানির ফিউচার লিডার হোক, আর দ্বিতীয় এটা যে যদি ও মিয়ার সাথে ব্রেকআপ করতে চায় তো কোনো ব্যাপার না, কিন্তু এখন থেকে ও এই ফ্যামিলির অংশ বলানো যাবে না। এখানে পাই বলতে শুরু করে কোনো ব্যাপার না দেখে নেবেন, ফিউচারে গিয়ে আপনিও খুব রিগ্রেট করবেন। আঙ্কেল বলে যে আমাকে তোমার বাজে কথা শুনতে হবে না, যে কোনো দুটো অপশনের মধ্যে একটা চুজ করে নাও। যার পর আমরা এখানে লু আর মিয়াকে একসাথে দেখি। আসলে লু এখানে মিয়াকে ডেকেছিল। মিয়া বলে যে কেন তুমি আবার আমাকে এখানে জলে ফেলার জন্য এসেছো? লু বলে যে না দেখো, আমি জাস্ট এতটা ভালোভাবে জানি যে তুমি এখানে পাইকে ছাড়তে পারো না, কিন্তু পাইও এখানে জেনিকে ছাড়তে পারো না। তো তাহলে ও এখানে যতই তোমার সাথে এনগেজমেন্ট ভাঙা কেন না হোক আর তোমার কুরবানি কেন না দিতে হোক, ও সব কিছু করে নেবে জেনিকে পাওয়ার জন্য। মিয়া বলতে শুরু করে যে তো আমি কি করব, এটা তোমাদের দুজনের আপসের লড়াই, আর তোমরা দুজনে এখানে জেনিকে পছন্দ করতে পারো, এতে আমি আর কি করতে পারি? লু বলে যে না তুমি আমাকে ভুল বুঝছো, আমি এখানে ওকে পছন্দ করি না, আমি তো এখানে জেনিকে জাস্ট কাজে অ্যাপ্রোচ করছি। একবার আমি এখানে নিজের কাজটাকে কমপ্লিট করে নিই, তারপর দেখছি জেনির আমি একদম মজা বানিয়ে রেখে দেব। ওকেও বোঝা যাবে যে আসলে আমি কত ভালো স্ট্যান্ডার্ডে আছি আর ও কত লো স্ট্যান্ডার্ডে আছে। তো তাহলে এখানে মিয়া আর লু একসাথে একে অপরের হেল্প করার জন্য রেডি হয়ে যায়। লু এখানে ওয়াশরুমের দিকে যায়, যেখানে জেনি ওখানে চলে আসে, আর এখানে জেনি মিয়ার সাথে কথা বলার জন্য এসেছিল। যেখানে মিয়ার জেনির সাথে তো কিছু কথাই বলার ছিল না, সেজন্য ওখান থেকে ও উঠে যেতে শুরু করে। জেনি বলে যে তুমি কি চাও? তুমি লাইফ টাইম এখানে দুটো পুরুষের মাঝখানে এখানে একটা বানর হয়ে থেকে যাও? এখানে মিয়ার কিছু মাথায় আসে না। জেনি বলে যে দেখো, লুর সাথে পার্টনারশিপ করার চেয়ে ভালো তুমি আমার সাথে হাত মিলিয়ে নাও, এখানে তোমাকে আগে গিয়ে অনেক বেশি বেনিফিট হতে চলেছে, আর তোমাকে তো জানাই আছে যে তোমার ফ্যামিলিও কতটা স্ট্রং, যেখানে তুমি একাই নিজে নিজে ইন্ডিপেন্ডেন্ট ওম্যান হয়ে কি কিছু না করতে পারো। কিন্তু এখানে মিয়া জেনির কথা শোনে না। ও বলে যে তোমার কি মনে হয় আমি এত বোকা যে আমি তোমার কথায় চলে আসব? আর ওখান থেকে ও যেতে শুরু করে। এরপর এখানে নেক্সট টাইম লু আর জেনি একে অপরের সাথে দেখা করে, যেখানে লু জেনিকে মিয়ার আর পাইয়ের এনগেজমেন্ট পার্টির ইনভিটেশন দিতে শুরু করে, এটা বলতে বলতে যে আমি তোমাকে বলেছিলাম যে এখানে পাই শুধু তোমার সামনে বক বক করে, কিন্তু এখানে ও নিজের বাবার সিদ্ধান্তকে কখনোই ক্যান্সেল করতে পারে না। আর দেখো কাল এখানে ওর এনগেজমেন্ট আছে, যেখানে আমি চাই যে তুমিও আমার সাথে চলো। এখানে জেনি বলতে শুরু করে যে ঠিকই বলেছ, যতক্ষণ না আমি ওখানে গিয়ে নিজের চোখে এই সব কিছু না দেখে নিচ্ছি ততক্ষণ আমি এখানে নিজেকে কিভাবে সামলাবো। আর এখানে ও কান্নার নাটক করতে শুরু করে, যেখানে লু বলে যে দেখো এখনো টাইম আছে, এখানে আমি তোমাকে বাইরে থেকে কিছু বেশি জিনিস দিতে পারি, আর আমি নিজেকে প্রুফ করার জন্য যে কোনো কিছু করতে পারি, যতই এখানে তুমি আমাকে যা কিছু করার জন্য বলে দাও। জেনি বলে কোনো ব্যাপার না, আমার মনে হয় না যে এখন এই সব কিছু করার টাইম আছে, আপাতত আমি এখানে কালকের এনগেজমেন্টে যেতে চাই আর গিয়ে এখানে পাইয়ের আসল রূপ দেখতে চাই। লুর তো এখানে এই ঝগড়াটা লাগিয়ে খুব খুশি মিলছিল যে একবার এখানে পাই ওর রাস্তা থেকে সরে গেল, আর ওর পর সমস্ত রাস্তা লুর জন্য খোলা থাকবে, যেখানে ও নিজের এই উদ্দেশ্যকে পুরো করতে পারে। এরপর এখানে এই এনগেজমেন্ট পার্টি শুরু হয়ে যায়, যেখানে যেমনই পাই দেখে যে লু এখানে জেনিকে নিয়ে এসেছে, পাইয়ের এখানে খুব রাগ আসতে শুরু করে, আর জেনি এখানে ওকে গিফট দিতে শুরু করে, যেখানে পাই জেনিকে নিয়ে কর্নারে চলে যায়। ওখানে অন্যদিকে মিয়া লুর কাছে জিজ্ঞাসা করতে শুরু করে যে আমি তোমাকে যা আনার জন্য বলেছিলাম তুমি ওটা এনেছো নাকি না, আর এখানে লু ওকে একটা বোতল দিয়ে দেয়। এটা বলতে বলতে যে জাস্ট 2-4 ফোঁটা এখানে হোয়াইট ওয়াইনে বা অরেঞ্জ জুসে মিক্স করে দিও, ওর পর দেখতে এখানে তুমি যেমনটা চাও সেম তেমনটাই হয়ে থাকবে। যার পর আমরা এখানে পাইকে আর জেনিকে দেখি, আর এখানে পাই জেনিকে বোঝাচ্ছিল যে দেখো তুমি চিন্তা করো না, এখানে আমি আর মিয়া এই এনগেজমেন্টকে স্রেফ দেখানোর জন্য করছি, আর এখানে এই এনগেজমেন্ট সত্যি সত্যি হওয়ার নয়। জেনি বলে যে যা কিছুই হোক দুনিয়াবাসীর সামনে তোমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বলাবে, তো তাহলে আমি তো স্রেফ একটা উপপত্নী হয়ে থেকে যাব। আর ওখান থেকে ও দুঃখিত বলে যেতে শুরু করে যে অতক্ষণে এখানে মিয়া ওকে অ্যাপ্রোচ করে, যেখানে ও ওকে বলতে শুরু করে যে চিন্তা করো না, এখানে আমি আর পাই স্রেফ টেম্পোরারি বেসিসের জন্য এনগেজমেন্ট করছি, আর কিছুই নয়, তুমি এখানে ওর ওপর ট্রাস্ট করতে পারো। আর এখানে পাই ওদের কথা শুনছিল। মিয়া বলে যে দেখলে আমি তোমার ক্ষতি চাইনি, আমি জাস্ট তোমার পক্ষ নিচ্ছি, আর আমাদের এখানে ড্রিঙ্ক করে নেওয়া উচিত। যেখানে ওই ড্রিঙ্কে ওই ফোঁটাগুলো মেলানো ছিল, যেটা এখানে লু ওই ছোট জিনিসটাকে বোতলে নিয়ে এসেছিল। মিয়া তো এখানে পুরো ওয়াইন খেয়ে নেয়, কিন্তু এখানে জেনি ওটা খায় না, কিন্তু ও এমন নাটক করে যে যেন ও একটা চুমুক নিল আর ওর ভালো লাগছে না। পাই বলে কোনো ব্যাপার না, আমি তোমাকে গেস্ট রুম নিয়ে চলি, তুমি ওখানে রেস্ট করতে পারো। এখানে মিয়া বারণ করে দেয়, বলে যে না তোমার আগে এনগেজমেন্ট আছে, কেউ যদি তোমাকে জেনিকে এখানে এমন দেখে নেবে তাহলে ও বিন কারণে কথার পিঠে কথা বানাতে শুরু করে দেবে। তো আমি ওকে নিয়ে গেস্ট রুমে যাই, আর ও খুশি খুশি ওকে নিয়ে গেস্ট রুমে যাচ্ছে, যেখানে মিয়া ওকে বলে যে কেন জেনি, তোমার মনে হচ্ছে না যে তোমার বড্ড বেশি গরম লাগছে, আর না জানি যে তোমার সচেতনতায় তুমি নিজে আছোই না? জেনি এখানে হাসতে শুরু করে, যেখানে মিয়ার কিছু মাথায় আসে না, আর এখানে ও উঠে মিয়াকেই ধাক্কা মেরে দেয় বেডের ওপর, আর এখানে মিয়ার ওপর ওই ড্রিঙ্কের প্রভাব পড়তে শুরু করে দিয়েছিল, যেখানে জেনি তো একদম নর্মাল ছিল। জেনি বলতে শুরু করে কেন
এখন তো তোমার এখানে ওই সব কিছু ফিল হচ্ছে যা তুমি আমাকে এইমাত্র বললে। আর এখানে ও বলে যে কোনো ব্যাপার না, তুমি একবার ভেবে দেখো পাইয়ের ফ্যামিলি আর তোমার ফ্যামিলি কি ফিল করবে যখন ওরা জানতে পারবে যে এনগেজমেন্টের রাতে তুমি এখানে অন্য কারোর সাথে নাইট স্পেন্ড করে নিয়েছো। তো এখানে ও ওকে অনেক রিকোয়েস্ট করতে শুরু করে, কিন্তু অতক্ষণে ও অজ্ঞান হয়ে যায়। জেনি মনে মনে জাস্ট এটাই ভাবছিল যে একজন ওম্যান হিসেবে আমার এখানে এই সব কিছু করা উচিত নয়, কিন্তু অতীত জীবনে মিয়া তো আমাকে একদমই ছাড়েনি। যেখানে আমাদের অতীত জীবনের দৃশ্য দেখানো হয়, আর এখানে মিয়া তো দুটো পুরুষকে নিয়ে এসেছিল যারা জেনির সাথে জোর জবরদস্তি করছিল, আর এই সমস্ত ব্ল্যাকমেইলে লু ইতিমধ্যে সামিল ছিল। কিন্তু লু এখানে শেষ মুহূর্তে এসে ওকে বাঁচানোর ভান করে, আর যেমন এখানে ও বেচারি অজ্ঞান হয়ে যায়, ও ওর অ্যাডভান্টেজ নিতে শুরু করে। আর এখানে ও ওই দিনটাই হয় যেখানে লুর সাথে নাইট স্পেন্ড করার পর এখানে জেনিকে ওর সাথে বিয়ে করার জন্য হ্যাঁ বলতেই হয়েছিল। যার পর জেনি এখানে লাইটস অফ করে চলে যায়, আর এখানে লু চলে আসে। যার পর আমরা এখানে দেখি পাইকে যেখানে কন্টিনিউয়াসলি ওকে কল লাগানো হচ্ছিল, কিন্তু ওর কল এখানে ও রিসিভ করছিলই না। অতক্ষণে এখানে জেনি চলে আসে, যেখানে ও মিয়ার ব্যাপারে জেনির কাছে জিজ্ঞাসা করতে শুরু করে। জেনি বলে যে হ্যাঁ, আই গেস ও ওই রুমেই আছে, কারণ আমি একটুখানি রেস্ট করে ফেরত চলে এসেছি। এখানে রিপোর্টাররাও ওদের সমস্ত কথা শুনে নেয়, যেখানে ওরা স্রেফ রুমের দিকে চলে যায়। কিন্তু যেমনই এখানে ওই লোকেরা ওখানকার ব্ল্যাঙ্কেট সরায়, ওখানে তো স্রেফ বালিশগুলো থাকে, আর এখানে সামনে থেকে লু আর অন্যদিকে মিয়া চলে আসে। যার পর এখানে জেনি নিজে কনফিউজড হয়ে যায়। লু জেনিকে বলে যে আসলে তুমি এই সব কিছু কেন করলে? জেনি বলে যে আমি কি করলাম? ও বলে যে দেখো, তুমি পাইকে বোকা বানাতে পারো, কিন্তু আমাকে নয়। আমাকে এখানে সমস্ত জিনিস বোঝা যায়। লু তো এখানে ওর ওপর রাগ করছিল, যেখানে পাই ওর ঘাড়ি ধরে নেয়, এটা বলতে বলতে যে আমাকে এখনই ব্যাখ্যা দাও যে আসলে চলছেটা কি। যার পর এখানে লু বলতে শুরু করে যে সিম্পল কথা, এই রিপোর্টারদেরও ও এখানে ওকে ইচ্ছে করে ডেকেছে, যাতে এখানে রিপোর্টাররা এসে আমাকে আর মিয়াকে একটা ভুল পরিস্থিতিতে দেখে নেয়, আর পরে এখানে সবার এমন মনে হয় যে তোমাদের দুজনের এনগেজমেন্ট খতম হয়ে গিয়েছে। ওটাও স্রেফ আমাদের দুজনের কারণে। এখানে জেনি বলতে শুরু করে যে আসলে আমি এমন কেন করব? মিয়া বলে যে অবভিয়াস কথা, তুমি এখানে পাইয়ের জন্য সবকিছু করতে চাও যাতে তুমি এখানে পাইকে হাসিল করতে পারো। আর পাই এখানে খুব বেশি ভেতর থেকে ইমোশনাল হয়ে যায় যে জেনি এখানে আমার জন্য কি না করছে। তো তাহলে এখানে যেমন মিয়া ওর ওপর হাত তুলতেই যাচ্ছিল, ও মিয়ারই হাত ধরে নেয়, আর এখানে পাই জেনিকে ভয় পেতে বারণ করতে শুরু করে। ও বলে যে দেখো, যদি এই সব কিছু তুমিই করে থাকবে তাহলে আমার কোনো প্রবলেম নেই, কারণ আমি বুঝতে পারছি যে তুমি আমাকে কতটা পছন্দ করো। এখানে এই সব কিছু দেখে লু কনফিউজড হয়ে যায়, কারণ লুর তো এই লক্ষ্য ছিলই না যে এখানে আবার থেকে জেনি আর পাই এক হয়ে যাক, কারণ যদি এমন হয় জেনি অবভিয়াসলি এখানে লুকে ছেড়ে দেবে, যার পর এখানে লু ওই প্যাটেন্ট রাইটস পাবে না। মিয়া এখানে পাইকে বলতে শুরু করে যে তোমাকে জানাই আছে না আজ আমাদের এনগেজমেন্ট, আর তুমি এখানে এই সব কিছু বলছো। পাই বলে যে আমার ফারাক পড়ে না, আমি এখানে স্রেফ জেনিকে লাভ করি। মিয়া বলে যে ঠিক আছে, যদি এতই ভালোবাসা থাকে তো ঠিক আছে, আজকের এনগেজমেন্টকে আমরা ভেঙে দিই, ওটাও সমস্ত মিডিয়াওয়ালার সামনে, তারপর দেখতে তোমার ফ্যামিলির কি অবস্থা হয়। পাই বলতে শুরু করে যে শুরু থেকে তুমি নিজের ফ্যামিলির ইনভেস্টমেন্টকে নিয়ে আমাকে এখানে এই প্রকারে ব্ল্যাকমেইল করতে আসছো, তো তোমার কি মনে হয় আমি এখানে তোমার সাথে এনগেজমেন্ট ভাঙতে পারি না? আর ও ওখানেই ওর সাথে এনগেজমেন্টকে ভেঙে দেয়। যার পর এখানে লুর রাগ এসে যায়, কারণ যদি এখানে মিয়া এই এনগেজমেন্টকে ভেঙে দেয় তাহলে পাই আর জেনি এক হয়ে যাবে, আর এখানে লু এই জিনিসের জন্য তো মিয়ার সাথে পার্টনারশিপ করেনি, আর এখানে মিয়ার ওপর চিৎকার করতে শুরু করে। তো মিয়া বলে যে ডরো না, আমি অনেক বেশি সেলফিশ, কাশ এই কথা আমি তোমাকে এখানে আগেই বলে দিতাম। আর জেনি যা বলেছিল হুবহু বৈরি জিনিসগুলো হচ্ছে, আর ও সবার সামনে এই জিনিসটাও কনফেস করে দেয় যে এতে জেনির কোনো ভুলই নেই, আসলে এই সব কিছু এখানে লু প্ল্যান করেছিল। এই কথা শুনতেই এখানে জেনি একদম ভোলাবালার মতো অ্যাক্ট করে, আর লু ওকে বলে যে অন্তত এই সমস্ত জিনিস আমি তোমার থেকে এক্সপেক্ট তো একদমই করিনি, আর ওখান থেকে চলে যায়। যেখানে রেগে গিয়ে পাই ওকে তো ঘুষিই মেরে দেয়। এখানে এখনো ও পাইকে বোঝাচ্ছিল যে তুমি আসলে করছোটা কি, তুমি কি ভুলে গেলে যে আমাদের মধ্যে কোনো টাইপের অ্যালায়েন্স তৈরি হয়েছিল, আর তুমি সত্যি সত্যি এখানে মিয়াকে ছাড়ছো ওই জেনির জন্য? তুমি কি নিজের উদ্দেশ্যকে ভুলে গিয়েছো? পাই বলে যে আমার এখানে কোনো মিশনের কোনো তোয়াক্কা নেই, কারণ আমি এখানে জেনিকে সত্যি ভালোবাসো, আর ও এখানে লুকে খুব মারতে শুরু করে। কিন্তু লুও থামে না, ও এখানে পাইকে মারতে শুরু করে যে অতক্ষণে এখানে পাইয়ের বাবা এসে ওদের দুজনকে আটকে নেন, আর দেন এরপর এখানে ওর বাবা মিডিয়াওয়ালাদের সামনে অ্যানাউন্স করে দেন যে পাইকে আমি এখানে ত্যায্য করছি, এখন থেকে ও আমার ছেলে একদমই হওয়ার নয়, আর এই কোম্পানির কথা যে কি আমার ফিউচার লিডার হতে চলেছে, ও আমার একটা নতুন নাতি হবে, যার সাথে আমি আপনারা সমস্ত লোককে খুব তাড়াতাড়ি ইন্ট্রোডিউস করিয়ে দেব। ওর বাবা এখান থেকে চলে যান, যেখানে পাই নিজের বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাও ওর বাবা ওর কথাকে মানার জন্য রেডি ছিলেন না, আর রিপোর্টাররাও এখানে ওর বাবার পেছনে চলে যায়। যার পর আমরা এখানে মিয়াকে আর জেনিকে একসাথে দেখি, যেখানে ওরা একে অপরের খুশি মানে একে অপরের জয়ের জন্য সেলিব্রেট করছিল, আর এখানে মিয়ার ধ্যান নিউজে চলে যায়, যেখানে ওরা জানতে পারে যে পাইয়ের বাবার ইতিমধ্যে আরও একটা ছেলে আছে যে কি এখানে অবৈধ সন্তান। জেনি বলতে শুরু করে যে যেতে দাও না, এতে আমাদের কি ফারাক পড়ে। মিয়া বলে যে তুমি ঠিকই বলেছিলে যে পুরুষ এটাই স্রেফ ভাবতে থেকে যায় যে ওরা ওম্যানের ওপরও নিজের হক 100 হক জমাতে পারে, আর এখানে ওরা যা চায় ওম্যানকে দিয়ে করাতে পারে, কিন্তু ওরা এটা ভুলে গিয়েছে যে ওম্যানই হয় যে কি এখানে ওদের কন্ট্রোল করে।
যার পর আমাদের এখানে ফ্ল্যাশব্যাকের দৃশ্য বলা হয়, যেখানে ওরা দুজনে সেমি বেডরুমে ছিল, আর এখানে ও জোর জবরদস্তি ওকে কোনো তো পিলস খাইয়ে দেয়। যেখানে মিয়ার রাগ আসে, কিন্তু কিছু সময় পর ও বুঝে যায় যে ও পিলস তো স্রেফ একটা অ্যান্টিডোট। জেনি বলে যে দেখো, এখনো টাইম আছে যেখানে তোমাকে আমার সাথে হাত মিলিয়ে নেওয়া উচিত। কিন্তু এখানে মিয়া ওকে পরিষ্কার মানা করে দিত, এটা বলতে বলতে যে আমি তোমাকে আগেও বলেছিলাম যে আমি তোমার বেহুদা কথায় একদমই আসার নই, যেখানে আমি তোমার কথাকে মানতে শুরু করে দেব। জেনি বলে কোনো ব্যাপার না, যাও গিয়ে সবাইকে সবকিছু বলে দাও যে আসলে এখানে কি হচ্ছে। তারপর আমার কাছে এই প্রুফ আছে যে তুমি ড্রিঙ্কে কোনো প্রকারে ওই ড্রাগস মিলিয়েছিলে যাতে ওই ড্রিঙ্ক আমি খেতে পারি, কিন্তু ওই ড্রিঙ্ক তো এক্সচেঞ্জ হয়ে গেল, যেখানে ওই ড্রিঙ্কটা তুমি খেয়ে নিয়েছো। তো তাহলে তুমি সবার সামনে তারপর কি বলবে যে আসলে তুমি আমার ড্রিঙ্কে ওই জিনিসটাকে মেলানোর কেন চেষ্টা করেছিলে? মিয়া তো এখানে এই সমস্ত কথা শুনে অবাক হয়ে যায়। যার পর এখানে জেনি নিজের ব্যাগ থেকে বের করে একটা এগ্রিমেন্ট ওকে দেয়, এটা বলতে বলতে যে দেখো, তুমি স্রেফ একটা পুতুল পাই আর পাইয়ের ফ্যামিলির জন্য। তুমি একটা কথা বলো কি, তুমি নিজের এন্টায়ার ফ্যামিলিকে ছাড়তে পারো, নিজের এন্টায়ার ফ্যামিলিকে দেউলিয়া করতে পারো ওই পাইয়ের সাথে জিন্দেগি কাটানোর জন্য? আর যেমনই এখানে ও ওকে সমস্ত ডকুমেন্টস দেখাতে শুরু করে, মিয়ার তো পুরোপুরি হোশ উড়ে যায়। মিয়া বলতে শুরু করে যে আসলে আমি ওটা কি করতে পারি। জেনি বলে দেখো, ইজি কথা, তোমার বিয়ে ওর সাথে হতে চলেছে, আর যদি এই সব কিছু এখানে এখন হয় তাহলে তুমি মিডিয়াওয়ালাদের সামনে নিজের এনগেজমেন্ট ভাঙতে পারো। তখন তো ওর বাবাও কিছু বলতে পারবেন না, কারণ ওই সমস্ত জিনিসে ওই পাইয়ের ভুল দেখা যাবে। তো ওর বাবা নিজে এখানে এই এনগেজমেন্টকে ভাঙার জন্য রেডি হয়ে যাবেন। যার পর এখানে মিয়া আর জেনি অ্যালায়েন্স বানিয়ে নেয়, মানে একে অপরকে হেল্প করার ডিসিশন নিয়ে নেয়। যার পর এখানে আমরা আবার বর্তমানে আসি, আর এখানে জেনি ওকে মানে মিয়ার কোম্পানির স্টক দেখাতে শুরু করে যে ওটা কতটা বেশি স্পিডে বাড়ছে, আর মিয়াও এখানে জেনিকে থ্যাংক ইউ বলছিল। মিয়া বলে যে কিন্তু এই সব কিছু করে তুমি কি পাবে, কারণ এখন তো পাইয়ের কাছে কিছু বাঁচেনি। জেনি বলে যে ঠিকই বলেছ, আর আমি এটাই তো চাইতাম যে পাইয়ের কাছে কিছু না বাঁচতে পারুক। এখন পাইকে তো বরবাদ আমি অলমোস্ট করেই দিয়েছি। এখানে আমার নেক্সট টার্গেট লু হতে চলেছে। বন্ধুরা, আমরা এখানে লুকে দেখি যে কি ঘরে বসে বসে পাই, আর জেনির ব্যাপারে ভাবছিল, যেখানে ও জেনিকে সরি বলতে বলতে কল করে আর ওকে জাস্ট দেখা করার জন্য ডাকে, যাতে ও সমস্ত জিনিসগুলোকে এক্সপ্লেইন করতে পারে। সেজন্য এখানে ও ওর সাথে দেখা করার জন্য চলে যায়, যেখানে জেনিকে দেখেই ও মেসমেরাইজড হয়ে যায়। আর জেনি এখানে ইচ্ছে করে ওর ফেভারিট ড্রেস পরে এসেছিল। আর ও যখন এখানে আসে তখন জেনি এখানে ওর লাইফের ব্যাপারে বলছিল যে লুর এখানে দুজন পেরেন্টসই এডুকেটেড, আর এখানে ওরা ওয়েল ম্যানেজড প্রফেসর্স। সাথে সাথে এখানে লু স্কুল টাইমে কাউকে তো পছন্দ করতো যে কি ওর ফার্স্ট লাভ ছিল, কিন্তু ওর ফার্স্ট লাভই ওকে চিট করলো। আর তারপর কি ওর পর এখানে লুর ভালোবাসার ওপর থেকে ভরসা সব সময়কার জন্য উঠে গেল, আর এখানে ও স্রেফ নিজের ক্যারিয়ারকে ভালো বানানোর জন্য ফোকাস করে, ভালোবাসায় একদমই না। যার পর এখানে লু ওর কাছে আসে আর ওকে এটা বলে যে কি তুমি এই ড্রেসটা কেন পরে আছো। জেনি বলে যে কেন এই ড্রেসে কিছু খারাপ আছে, আর এখানে ও এই টপিকটাকে পুরোপুরি ইগনোর করে দেয়। যার পর এখানে ও ওর কাছে ক্ষমা চাইতে শুরু করে। জেনি বলে যে দেখো, যদি তুমি কাউকে লাভ করো তাহলে তুমি কারোর ওপরও হাল ছাড়তে পারো না, যে জিনিসটা আমাকে এখানে প্রতিবার পাইয়ের মধ্যে দেখা যায়। এখানে যা কিছুই হয়ে যাক, পাই আমার ওপর হাল ছাড়ার জন্য একদমই রেডি নয়, কিন্তু মনে হচ্ছে এখানে ওর বাবা ইতিমধ্যে ওর ওপর হাল ছেড়ে দিয়েছেন। যার পর এখানে পাইয়ের হাতে এখন আমার ছাড়া আর কিছু বাঁচেনি, যেখানে লুর নিজের ফার্স্ট লাভের কথা মনে পড়তে শুরু করে, আর এখানে জেনি ওর সাথে এমন কথা বলে যাতে ও নিজের ফার্স্ট লাভকে মনে করতে করতে ইমোশনাল হয়ে যায়, আর ভালোবাসার ওপর আরও একবার ভরসা করতে শুরু করে দেয়, যাতে এখানে আবার থেকে ও ওকে শিক্ষা দিতে পারে। কিন্তু অতক্ষণে এখানে পাই চলে আসে যে কি জেনিকে এখানে লুর কথা শোনার জন্য পরিষ্কার মানা করে দেয়, এটা বলতে বলতে যে ও তো স্রেফ তোমাকে ফুসলাচ্ছে। জেনি বলে যে মানছি, কিন্তু এখানে লু যা কিছুই বলছে ওই সমস্ত জিনিস সেন্সিবল। যার পর এখানে লুর মিয়ার কল আসে, যে কারণে ওকে ওখান থেকে যেতে হয়। জেনি এখানে ওকে জানাতে শুরু করে যে তোমাকে জানাই আছে, তোমার সাথে ডিল খতম করার পর মিয়ার ফ্যামিলি আর কোম্পানি এখন এখানে লুর সাথে পার্টনারশিপ করবে, যেখানে ওদের ফিউচার খুব ব্রাইট দেখা যাচ্ছে। আর যা কিছু এখানে লু ফিউচারকে নিয়ে বলেছে ওটা শুনে তো আমিও নিজে এখানে চিন্তিত। পাই বুঝে যায় যে এখানে লু যে জেনির ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে, আর ও এখানে এই ফায়সালা নিয়ে নেয় যে ও লুর আর মিয়ার আলাদা করে ছাড়বে। অতক্ষণে আমরা এখানে মিয়াকে আর জেনিকে দেখি, যারা আপসে খুব ভালো করে আর ভালোবাসার সাথে কথা বলছিল। কিন্তু যেমন এখানে জেনি লুকে আসতে দেখে ও মিয়াকে নিজের ওপর ড্রিঙ্ক ফেলার জন্য বলে দেয়, যেখানে রেগে গিয়ে মিয়া ওর ওপর ড্রিঙ্ক ফেলে দেয়, আর লুর সামনে ওরা এমন অ্যাক্ট করে যে যেন ওরা এখনো খুব বড় শত্রু। এখানে জেনি বলতে শুরু করে যে আমি তো স্রেফ এখানে তোমার জন্য কথা বলতে এসেছিলাম, আর মিয়া রেগে গিয়ে আমাকে কি না বলে দিল। মিয়া বলতে শুরু করে যে ঠিকই বলেছ, তোমার কি মনে হয় লু যে যদি ও তোমার জন্য কথা বলতে আসবে তাহলে আমি তোমার সমস্ত কথা মেনে নেব? এমন একদমই হওয়ার নয়। যার পর এখানে মিয়া রেগে চলে যায়, আর লু এই কথা শুনে অনেক বেশি খুশি আর অবাক হয়ে যায়। এই সব কিছু এখানে জেনি স্রেফ আমার জন্য করছে। যার পর এখানে ও ওকে প্রমিস করে যে আমি তোমাকে পছন্দ করি, আর লাইফ টাইম আমি এখানে তোমাকে প্রটেক্ট করব, তোমার সাথে থাকতে চাই। যেখানে ওদের দুজনের ঘনিষ্ঠতা অনেক বেড়ে যায়। দূরে দাঁড়িয়ে মিয়া এমন অ্যাঙ্গেলে ফটো তোলে যে যেন ওরা একে অপরকে কিস করছে, কিন্তু এখানে জেনি ওকে কিস করতে বারণ করে দেয়। আর এই সব কিছু এখানে জেনির প্ল্যানের জাস্ট একটা অংশ হয়।
যার কিছু সময় পর এখানে মিয়া আবার জেনির সাথে দেখা করার জন্য চলে আসে, কারণ এখানে ও সমস্ত ফটো খুব ভালোভাবে এডিট করে এনেছিল, আর এখানে ও ওর প্ল্যানের নেক্সট পার্ট জিজ্ঞাসা করছিল। জেনি বলে যে অবভিয়াস কথা লুকে এখানে নিজের ভালোবাসায় পুরোপুরি পাগল করে দেব। ওর মনে হচ্ছে যে আমি ওকে ভালোবাসছি, কিন্তু আস্তে আস্তে ওই আমাকে সত্যি ভালোবাসতে থাকবে আর আমাকে ছাড়তেও পারবে না। যার পর আমরা এখানে দেখি লুর বাবাকে, আর এখানে উনি ঘরে থাকেন, যেখানে একজন অ্যানোনিমাস পার্সন ওনাকে একটা লেটার পাঠিয়েছিল, আর ওই লেটারের ভেতর সাথে সাথে কিছু ফটোও থাকে। ওটা দেখে আঙ্কেলের খুব রাগ আসছিল, সেজন্য এখানে উনি লুকে ডেকেছিলেন। উনি লুর ওপর হাত তুলতে যাচ্ছিলেন, কিন্তু এখানে লু ওনার হাত ধরে নেয়, এটা বলতে বলতে যে এখন কোনো প্রবলেম, ছোটবেলা থেকে নিয়ে এখন পর্যন্ত আমি ওই সব কিছু করেছি যা কি আপনি আমাকে বলেছেন, আর এখন আপনিই আমার ওপর হাত তুলছেন, ওটাও কোনো কারণে। যার পর এখানে ওর বাবা ওকে ফটো দেখাচ্ছিলেন, যেটা ওর আর জেনির কিস করার মতো ছিল। লু বলতে শুরু করে যে এতে ভুল কি আছে, আমি জেনিকে পছন্দ করি। কিন্তু আঙ্কেল এখানে পরিষ্কার বলে দেন যে একদমই না, ওই মেয়েটা যার কারণে এখানে পাইয়ের এনগেজমেন্ট ভেঙে গিয়েছে, আর এমন মেয়েরা আমার একদমই পছন্দ নয়, আর এমন মেয়েদের আমি আমার ঘরের বউ একদমই বানাতে পারি না। তো তাহলে ওটাই হবে যা আমি করে ছাড়ব। এখানে লুও রেগে বেরিয়ে যায়, কারণ ও জানতো নিজের বাবাকে কিছু বুঝিয়ে তো কোনো লাভই নেই। এরপর এখানে লুর বাবা যিনি হন, উনি এখানে জেনিকে ডাকেন দেখা করার জন্য, সাথে সাথে লুকেও। আর এই কথা এখানে জেনি খুব ভালো করেই জানতো যে লু এখানে ওদের দেখতেও পাচ্ছে, আর ওদের কথা লুকিয়ে শুনতেও পারছে। আঙ্কেল এখানে জেনিকে বলতে শুরু করেন যে তোমাদের মধ্যে যা কিছু চলছে সব কিছু বন্ধ করে দাও, কিন্তু এখানে জেনি না বলে দেয় এটা বলতে বলতে যে আমরা দুজনে তো স্রেফ ফ্রেন্ডসই। এই কথা শুনে লুর একদম ভালো লাগে না, কিন্তু তখনই এখানে জেনি বলে যে দেখুন মানলাম যে আপনি ওর ফাদার, কিন্তু এর মানে এটা নয় যে আপনি এখানে লুর ফ্রেন্ড সার্কেলকেও কন্ট্রোল করবেন, যে আসলে লুর কার সাথে ফ্রেন্ডশিপ করা উচিত। ও এখন এতটা তো বড় হয়ে গিয়েছে যেখানে ও নিজে নিজের ফ্রেন্ডসদের চুজ করতে পারে। যার পর এখানে আঙ্কেল বলছিলেন যে আরে বাহ, তুমি তো কথা বলা খুব ভালো করে জানো, এর মানে এটা যে তুমি মিষ্টি চুরির মতো যার কি স্রেফ জবানি মিষ্টি। আর পরে এখানে উনি স্রেফ 5 মিলিয়ন দিতে শুরু করেন যাতে এখানে ও লুকে ছেড়ে দেয়। জেনি এখানে ওই জিনিসটাকে হাতে নিয়ে নেয়, তখনই এখানে লুর মনে হয় যে মনে হচ্ছে সমস্ত মেয়েরা এক রকমেরই হচ্ছে, আর আমি তো স্রেফ খালি ওভারথিঙ্ক করছিলাম যে জেনি আলাদা, ও আমাকে লাভ করে আর না আমার টাকার জন্য আমার কাছে আছে। কিন্তু এখানে আঙ্কেল তো খুব খুশি হচ্ছিলেন যাতে এখানে ও নিজের ছেলেকে সমস্ত সত্যি জানাতে পারে জেনির ব্যাপারে, যে আসলে জেনিও বাকি মেয়েদের মতো গোল্ড ডিগার। কিন্তু এখানে জেনি ওই চেকটা ওনাকে ফেরত দিয়ে দেয়, এটা বলতে বলতে যে ক্ষমা করবেন, আপনার মনে হয় যে আপনি টাকা দিয়ে সব কিছু কিনতে পারেন, কিন্তু এমন একদমই নয়। এই পৃথিবীতে এমন কোনো তো জিনিস আছে যা টাকার চেয়ে অনেক বেশি বড়, যা কি ফ্রেন্ডশিপ হয়, আর আমার মনে হয় না যে আপনি কোনোদিনও ওই জিনিসগুলোকে এখানে নিজে টাকা দিয়ে কিনতে পারবেন। যার পর এখানে আঙ্কেলের রাগ আসে, আর উনি জেনির ওপর হাত তুলতে যাচ্ছিলেন যে অতক্ষণে এখানে লু চলে আসে, আর আসতেই এখানে নিজের বাবার সাথে ঝগড়া করতে শুরু করে, যা কি এখানে জেনির আগে থেকেই চাইছিল, আর এখানে সবকিছু জেনির প্ল্যান অনুযায়ী হচ্ছিল। এখানে ওর বাবা বলতে শুরু করেন যে ঠিক আছে, যদি তোমাকে এখানে আমার অনুযায়ী না থাকতে হয় তো এখনই এই ঘর থেকে বেরিয়ে যাও। যার জন্য লু এখানে পুরোপুরি রেডি হয়ে যায়, আর ও নিজের বাবাকেও ত্যায্য করে দেয় জেনির জন্য, আর দৌড়ে এখানে ওরা বাইরে চলে আসে, যেখানে ও জেনিকে থ্যাংক ইউ বলছিল। জেনি বলে যে কোনো ব্যাপার না, কারণ একটা ফ্রেন্ড অন্য ফ্রেন্ডের জন্য এতটা তো করতেই পারে। লু বলে যে না, আমি তোমার সাথে স্রেফ ফ্রেন্ড থাকতে চাই না, আর এখানে ও ওকে বলছিল যে পাস্টে আমি যতই ভুল কেন না করেছি, কিন্তু এখন আমার বোঝা যাচ্ছে যে রিয়েল লাভ কি হয়, আর আমি তোমাকে হারাতে একদমই চাই না, যেখানে ও ওকে জড়িয়ে ধরতে শুরু করে। আর এখন লুর স্রেফ একটাই উদ্দেশ্য হয়, পাইকে রাস্তা থেকে সরানো, যাতে এখানে ও জেনির রিয়েল লাভ পেতে পারে। আর এখন তো হয়তো ও এখানে ওই প্যাটেন্টের কথা ভুলে গিয়েছে। এরপর এখানে লু যে পাইয়ের সাথে দেখা করে, আর এখানে ওরা দুজনে দুজনে ঝগড়া করতে শুরু করে, যেখানে দাঁড়িয়ে দূরে জেনি আর মিয়া এই দৃশ্য দেখে তো খুব খুশি হচ্ছিল। তারপর পরে এখানে লু জেনিকে নিয়ে ডেটে চলে আসে, আর এখানে ও ওকে নিজের সাথে বিয়ে করার জন্য বলে দেয়। কিন্তু এখানে জেনি পেছনে হটে যায়, এটা বলতে বলতে যে আমি তোমার সাথে দেওয়ার জন্য রেডি আছি, যতই এখানে তোমার বাবা তোমাকে বিজনেস থেকেও ত্যায্য কেন না করে দিন, আমার তোমার ওপর এতটা তো ভরসা আছে যে তুমি আলাদা করে কোনো না কোনো বিজনেস শুরু নিশ্চয়ই করে নেবে। কিন্তু আমি এখানে তোমার বাবার থেকে ঘাবড়াই যে কোথাও ওনার কারণে আমাদের লাইফে। কিন্তু এখানে লু বলতে শুরু করে যে তুমি চিন্তা করো না, আমি এখানে এই সমস্ত জিনিস হ্যান্ডেল করে নেব। যেখানে তখন জেনির কনফার্ম হয়ে যায় যে লু এখানে সত্যি ওকে পছন্দ করতে লেগেছে। তারপর আমরা এখানে দেখি পাইকে আর লুকে, যেখানে দুজনে দুজনে নিজের এই প্রপোজালওয়ালা জিনিসটাকে নিয়ে একটা বড় ইভেন্ট অর্গানাইজ করতে শুরু করে দেয়, আর দুজনে নিজের অনুযায়ী সমস্ত প্ল্যানিং শুরু করে দেয়। যেখানে আমরা পাইকে দেখি যে কি এখানে একটা ঘর কিনে দেয় জেনির নামে, আর ওটাও অনেক বড় ঘর। সাথে সাথে আমরা লুকে দেখি যে কি নিজের সবচেয়ে দামি ডায়মন্ড রিং কিনে দেয়, যাতে এখানে জেনি না চাইতেও ওকে না বলতে পারে। আর দুজনে নিজের পুরো খাটুনি করতে করতে নিজের এই প্রপোজালওয়ালা জিনিসটাকে অর্গানাইজ করছিল। যেখানে পাই জেনিকে ওই ঘরের গার্ডেনে প্রপোজ করছিল, যেখানে জেনি ওকে হ্যাঁ বলে দেয়, আর এখানে ও ওকে রিংও পরিয়ে দেয়। কিন্তু জেনি এখানে নিজের এই ম্যারেজকে সিক্রেট রাখার জন্য বলে।
যখন এখানে ও ওকে ঘর দেখাচ্ছিল তখনই এখানে লুও ওকে টেক্সট করেছিল ঘরে আসার জন্য সন্ধ্যায়। তো তাহলে জেনি এখানে ওর ঘরে সন্ধ্যায় পৌঁছে যায়, যেখানে লু ঘরটাকে খুব ভালোভাবে ডেকোরেট করেছিল যাতে ও জেনিকে এখানে প্রপোজ করতে পারে। যার পর এখানে লুও ওকে প্রপোজ করে দেয়, আর জেনি এখানেও ওকে হ্যাঁ বলে দেয়। আপাতত ওদের ওয়েডিংকে একটা সিক্রেট রাখার জন্য বলে। পরে এখানে ও নিজের বেস্ট ফ্রেন্ড মিয়াকে গিয়ে সবকিছু বলে দেয়। মিয়া বলতে শুরু করে যে তুমি তো নিজের প্রতিশোধে একটু বেশি আগে বেড়ে যাচ্ছ, আর এখন নেক্সট প্ল্যানিং ওরা করতে শুরু করে দেয়। যার পর ফাইনালি এখানে ওর বিয়ের দৃশ্য এসেই যায়। কিন্তু এখন কথা ভাবার এটা যে আজও বিয়ে কার সাথে করতে চলেছে। সবচেয়ে প্রথমে তো এখানে গ্রুম আসে। ওয়েডিং হলে কিন্তু এখানে আমাদের ব্রাইড জেনি চলে আসে, যেখানে ওই রুমকে দেখে জেনির অতীত জীবনের সমস্ত ফ্ল্যাশব্যাকস মনে পড়তে শুরু করে। আর এখানে ও ভেতরে গিয়ে একটা রুমের ওয়েট করে, যেখানে পাই আর লু দুজনেই ওখানে এসে একে অপরের সাথে ঝগড়া করতে শুরু করে। কিন্তু তখন গিয়ে এখানে ওদের বুদ্ধি কাজ করতে লাগে যে আসলে জেনি তো ওদের দুজনকে এখানে ডেকেছে, আর ওরা জেনির কাছে জিজ্ঞাসা করতে শুরু করে যে আসলে তুমি আমাদের সাথে এমন কেন করলে। জেনি এখানে বলতে শুরু করে কেন সমস্ত মানুষের জানা হওয়া উচিত যে আসলে তোমরা দুজনে আমাকে অ্যাপ্রোচ কেন করেছিলে, রিয়েল লাভের জন্য নয় বরং একটা বাজির জন্য, যাতে তোমরা আমার টেকনোলজিসের প্যাটেন্ট নিতে পারো। এই সমস্ত কথা শোনার পর সমস্ত গেস্ট অবাক হয়ে যায়, আর জেনি এখানে ওদের সবাইকে ওদের বাজির ব্যাপারে জানাতে শুরু করে। যেখানে পাই আর লু বুঝে গিয়েছিল যে জেনি এই সব কিছু আগে থেকেই জানতো, আর ও সবকিছু এখানে ইচ্ছে করে করছে যাতে ও এখানে ওদের থেকে প্রতিশোধ নিতে পারে ওই বাজিকে নিয়ে। জেনি বলে যে এতটাই যথেষ্ট নয়, তোমাদের কি মনে হয় আমি তোমাদের দুজনকে এত সহজে ছেড়ে দেব? এখানে কিছু সেকেন্ডের মধ্যে পুলিশ চলে আসবে, যেখানে তোমাদের দুজনের যাবজ্জীবন জেলের সাজা হতে চলেছে। তোমাদের কোম্পানি ট্যাক্স ফাঁকি দেওয়া দেখে। আর এখানে লুর আর পাইয়ের খুব ভালো করেই জানা ছিল যে ওরা কত কেলেঙ্কারি করেছে আর কত জুয়া খেলেছে। অতক্ষণে পুলিশ এসে ওদের জোর জবরদস্তি নিয়ে যাচ্ছিল, আর লু এখানে ওদের সাথেই ফাইট ব্যাক করছিল, যেখানে ধাক্কা লাগার পর লুর মাথা এখানে ওই টেবিলের সাথে ধাক্কা খায়, ঠিক ওই প্রকারে যেভাবে এখানে জেনির মায়ের সাথে হয়েছিল। আর এখানে ও ওখানেই অজ্ঞান হয়ে যায়, যেখানে ওর প্রাণ ওখানেই চলে যায়। আর দ্বিতীয় এখানে তো পাই পাগল হয়ে গিয়েছিল আর খুশিও যে এখন তো আমার বিয়ে এখানে জেনির সাথেই হয়ে যাবে, কারণ লু এখন আমার সাথে কম্পিটিশনে নেই। আর এখানে হঠাৎ করে ও পাগলের মতো হাসতে শুরু করে, যেখানে ওর হার্টে সিভিয়ার পেনের কারণে এখানে ওর কার্ডিয়াক অ্যারেস্ট আসে, আর ও এখানে জেনির বাবার মতো ওখানেই মারা যায়। যেখানে জেনির অতীত জীবনের প্রতিশোধ এখন গিয়ে পুরো হয়। আর তো এখানে জেনি আর মিয়া একসাথে নিজের কোম্পানিকে আগে বাড়াতে শুরু করে দেয়, যেখানে ওই দুটি মেয়ের জয় হয়। আর এরই সাথে এই ড্রামা এখানেই শেষ হয়ে যায়।